বাথরুম বা কিচেনের মতো ভেজা জায়গা হোক কিংবা গভীর বেসমেন্ট, আপনার সাধের নির্মাণকে ঘুণ পোকার মতো কুড়ে কুড়ে খায় যে সে সমস্যা, তা হলো জল। কিন্তু আধুনিক প্রযুক্তি কি পারবে এই সমস্যার স্থায়ী সমাধান দিতে? ওয়াটারপ্রুফিং এর বিবর্তন এবং বর্তমানের স্মার্ট সলিউশন নিয়ে আজ আমাদের বিশেষ আলোচনা, ড্রাই স্ট্রাকচার স্মার্ট ফিউচার। নমস্কার, দেখছেন ওঙ্কার বাংলায় স্মার্ট নির্মাণ, সঙ্গে চন্দ্রচূড়। আমি মিহিকা রয়েছে আপনাদের সঙ্গে। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের স্বপ্নের বাড়িকে দীর্ঘস্থায়ী তো বটেই, পাশাপাশি প্রতিটি ইট পাথরকে সুরক্ষিত রাখতে অত্যন্ত জরুরি। একটি মজবুত ইমারত কেবল তার নকশায় নয়, তার সুরক্ষাতেও লুকিয়ে থাকে। বিশেষ করে জল বা আর্দ্রতা থেকে কাঠামোকে বাঁচানোই এখনকার ইঞ্জিনিয়ারিংয়ের অন্যতম বড় চ্যালেঞ্জ। আজকে এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে স্টুডিওতে আমাদের সঙ্গে উপস্থিত আছেন দুই বিশেষজ্ঞ। আমাদের মাঝে প্রথমেই রয়েছেন প্রখ্যাত নির্মাণ বিশেষজ্ঞ এবং চার্টার্ড ইঞ্জিনিয়ার চন্দ্রচূড় ভট্টাচার্য। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী, সিভিল, স্ট্রাকচারাল ও কনস্ট্রাকশনাল ইঞ্জিনিয়ারিংয়ের কনসালটেন্সি ক্ষেত্রে ওনার দীর্ঘ 36 বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। এখানেই শেষ নয়, উনি ইন্ডিয়ান সোসাইটি ফর নন ডিস্ট্রাকটিভ টেস্টিংয়ের ক্যালকাটা চ্যাপ্টারের প্রাক্তন সম্মানীয় সম্পাদক এবং 2023 সালের বার্জার পেন্টস বেস্ট কনসালটেন্ট অ্যাওয়ার্ডও পেয়েছেন। ওনার ক্লায়েন্ট তালিকায় রয়েছে ইন্ডিয়া গভর্নমেন্ট, পিডব্লিউডি, টেস্ট ব্যাংক অফ ইন্ডিয়া এবং বিভিন্ন সরকারি ও বাণিজ্যিক প্রতিষ্ঠান। এছাড়াও আমাদের সঙ্গে রয়েছেন আরও একজন কনস্ট্রাকশনাল ইঞ্জিনিয়ার, নীলমাধব দা, যিনি বর্তমানে সিকা ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের রিজিওনাল ম্যানেজার হিসেবে কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী নীলমাধব বাবুর দীর্ঘ 15 বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে। তিনি ফার্স্ট রক মাস্টার্স, বিল্ডার্স সলিউশন এবং এশিয়ান পেন্টসের মতো নামী সংস্থায় কাজ করেছেন এবং টাটা স্টিল, কলিনগর ও কুইন্স ম্যানশনের মতো বড় বড় প্রজেক্টের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে তার। আর প্রত্যেক দিনের মতো পর্দার ওপর থেকে আছেন আপনারাও আপনাদের প্রশ্ন জানান 0334526715 এবং 8100631286 নম্বরে ফোন করে। আজকের আলোচনায় আমরা ফিরে দেখব নির্মাণের ইতিহাসে ওয়াটারপ্রুফিংয়ের আদি রূপ থেকে আজকের আধুনিক কেমিক্যাল বেসড টেকনোলজি পর্যন্ত বিবর্তনের গল্প। জানব কিভাবে নির্ভুলভাবে লিকেজ শনাক্ত করা যায় এবং বাথরুম থেকে শুরু করে সুইমিং পুল বা বেসমেন্টের মতো জটিল জায়গাগুলোতে কিভাবে জল আটকানো সম্ভব। জল যদি একবার স্ট্রাকচারে ঢুকে যায় তবে তা কিভাবে ভবনের আয়ু কমিয়ে দিতে পারে, তা নিয়েও আমরা আজ বিস্তারিত কথা বলবো। আমরা প্রশ্নোত্তর পর্বে যাব, তবে তার আগে এই বিষয়ে দেখে নেব ওঙ্কার বাংলার তরফ থেকে একটি বিশেষ প্রতিবেদন। দীর্ঘদিনের পারিশ্রমিক দিয়ে তৈরি হলো একটি স্বপ্নের বাড়ি, তবে বেশ কিছু দিনের ব্যবধানেই খানিক স্বপ্নভঙ্গ হয় বাড়ির মালিকের। তার প্রথম এবং প্রধান কারণ বাড়ির ড্যাম্প। বাড়ির লিভিং রুম হোক কিংবা বেডরুম, ঘরের দেওয়াল থেকে মেঝে সর্বত্রই দেখা যাচ্ছে ড্যাম্পের নমুনা। এখানেই শেষ নয়, ড্যাম্পের নমুনা দেখা যায় সাধের রান্নাঘর ছাদেও। এই ড্যাম্পের হাত থেকে রক্ষা পেতে বাড়ি তৈরির আগেই ঠিক কোন দিকটা লক্ষ্য রাখতে হবে তা জানাচ্ছেন ওয়াটারপ্রুফিং বিশেষজ্ঞ অভিজিৎ নাগ। রাইজিং ড্যাম্পের জন্য যদি আপনি আরসিসি করার আগে মানে বার বাইন্ডিং করার আগে যদি একটা ওয়াটারপ্রুফিংয়ের লেয়ার দেওয়া হয় তাহলে সবচেয়ে বেস্ট। সেই লেয়ারের ওপরে আপনারা আরসিসি বা কংক্রিটটা আপনারা কাস্টিং করলেন, তো সেই নিচ থেকে জলটা আর কংক্রিট ভেদ করে ওপরে উঠতে পারবে না, ওই ওয়াটার ব্যারিয়ারে গিয়ে সেটা আটকে যাবে। এখানেই শেষ নয়, সমস্যা রয়েছে আরও বিস্তর। যারা এখন বাড়ি তৈরির সিদ্ধান্ত নিয়েছেন তারা না হয় পরামর্শ পেলেন, তবে যে বাড়ি অনেক আগেই তৈরি হয়েছে সেই বাড়িতে ড্যাম্প আটকানোর সুকৌশল পরামর্শও দিলেন বিশেষজ্ঞ অভিজিৎ নাগ। পর্যন্ত ছেনি হাতুড়ি দিয়ে বা কোনো কাটার দিয়ে ওই পয়েন্টিং করে মশলাটা বার করে দিতে হবে। মশলাটা বার করার পর একটা সলিউশন বানাতে হবে। এবার এটা আপনার পুরো মশলাটা বার করে ফেললাম, বার করে ফেলার পর যে নোনাটাকে বার করার জন্য একটা সলিউশন আছে 1:1 ওয়াটার আর ভিনিগার ধরুন 1 লিটার ভিনিগার 1 লিটার জল দুটোকে ভালো করে মিক্সিং করে স্প্রে করতে হবে।
স্প্রে যতবার আপনি স্প্রে করলেন ওর মধ্যে যে নোনাটা আছে সেই নোনাটা ডিস্যালিনেশন হয়ে যাবে। ইটের যে খাঁজগুলো আছে সেই খাঁজটা বন্ধ করে দিলেন, আর ইটের গা থেকে যে লিকেজ বা ড্যাম বা নোনা যত প্রবলেম আছে, এই যে আপনি সিকাল ল্যাটেক্সের একটা কোটিং করলেন, এই ল্যাটেক্সের কোটিংয়ে সেটা আটকে যাবে। এই হাই রাইজ বিল্ডিং থেকে শুরু করে মাঝারি এবং ছোট বাড়ি তাকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আঁকড়ে রেখেছে যে বিষয়টি, তা হলো ওয়াটারপ্রুফিং। নির্মাণ ক্ষেত্রে বলা চলে যে আপনার স্বপ্নের বাড়ি থেকে শুরু করে আপনার অফিস, সব ক্ষেত্রেই এই নির্মাণ ক্ষেত্রে কিন্তু স্যাঁতস্যাঁতে ভাব, লিকেজ এবং দীর্ঘমেয়াদী ক্ষতির হাত থেকে বাঁচায় এই ওয়াটারপ্রুফিং টেকনোলজি। কলকাতা থেকে ক্যামেরায় স্বপন দাসের সঙ্গে মহুয়া দুয়ার রিপোর্ট, ওঙ্কার বাংলা। এবার আমরা পুরোপুরি প্রশ্নোত্তর পর্বে যাব। প্রথমেই যাব আমি চন্দ্রচূড়দার কাছে। নির্মাণের ইতিহাসে ওয়াটারপ্রুফিং এর ধারণাটা প্রথম কবে থেকে আসতে শুরু করে? ভারতে আগে কি কি ট্র্যাডিশনাল ওয়াটারপ্রুফিং পদ্ধতি ব্যবহার হতো? ইতিহাস তো প্রচুর প্রাচীন, মানে যবে থেকে মানুষ সভ্য হয়েছে বা সভ্যতার দিকে এগিয়েছে, নিজের বাড়িঘরদোর তৈরি করা শুরু করেছে, তখন থেকেই কিন্তু জলকে রোধ করার একটা প্রচেষ্টা আমাদের মানে প্রচুর প্রাচীন সময় থেকেই এসছে। আমরা যদি 4000-5000 বছর আগে এগিয়ে যাই, মেসোপটেমিয়া, মিশর, এইসব সভ্যতা যখন এসছিল, সেই সময় কিন্তু দেখা যায় যে ওয়াটারপ্রুফিং তারা করেছিল। তো কিভাবে করত? মেসোপটেমিয়াতে বিটুমেনের মাধ্যমে বা আমাদের ন্যাচারাল টার যেটা, তার মাধ্যমে কিন্তু ওয়াটারপ্রুফিং হতো। এবং মিশরে যেটা হয়েছিল, বিটুমেনের সঙ্গে কিন্তু রেজিন এবং বিশেষ ধরনের কাদামাটি স্তর, এইটাকে মিক্সিং করে একসঙ্গে ব্যবহার করা হয়েছে। তো এইটা আমাদের সেই রকম বিদেশে যেমন হতো, বিদেশের আরেকটা জায়গারও আমরা উদাহরণ দিতে পারি। সেটা হচ্ছে মানে কচ্চিও পেস্তো বলে একটা জিনিস তৈরি করা হতো। সেটা হচ্ছে মূলত ভাঙা সিরামিক উপাদান, মানে টালি বা এই টাইপের জিনিসগুলোকে ভাঙা মাটি পাত্রের টুকরো, তার সঙ্গে এয়ার লাইন এবং সূক্ষ্ম এগ্রিগেট মিশিয়ে তৈরি হতো এই মর্টার। এবং এর অসাধারণ স্থায়িত্ব, এইটা কিন্তু বছরের পর বছর টিকে থেকেছে এবং রোমানরা এটাকে করেছে। এবার যখন আমরা ভারতে আসলাম, ভারতও কিন্তু প্রচুর আগে থেকে সভ্যতার প্রথম ভারতে যখন সভ্যতার সূচনা হয়েছিল, তখন থেকেই কিন্তু এই ওয়াটারপ্রুফিংয়ের চেষ্টা করেছিল। এবং এই চেষ্টার কিন্তু খুব অদ্ভুতভাবে যেটা ছিল, সেটা হচ্ছে তখন তো আমাদের চুন সুরকি দিয়ে বাড়ি হতো। তো সেই চুন সুরকির সঙ্গে আরও বিভিন্ন জিনিস, যেগুলো আমাদের দেশীয় পদ্ধতি বলা যায়, সেটা হচ্ছে এই চুন সুরকির যে মিশ্রণ, তার সঙ্গে গুড়, বেলের আঠা যেটা খুব ভালো কাজ দেয়, এরকম সব জিনিসপত্র মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করা হতো, এবং যেটা আমাদের মানে ওয়াটারপ্রুফিং হিসেবে কাজ করেছে বহু বছর। বা ওই পুরোনো দিনের বাড়ি কিন্তু এখনও আছে, যেখানে আমাদের দেখা যাচ্ছে যে খুব ভালো ওয়াটারপ্রুফিং সিস্টেমটা এখনও কাজ করে চলেছে। এছাড়া লাথরি ইট, মানে একটু সরু টাইপের ইট, যেটা আগে ব্যবহার হয়েছে, বিশেষ করে শাহজাহানের সময় থেকে চালু হয়েছিল, সেই ইট, সরু ইট এবং খুব ঘন মর্টার, এইটার মাধ্যমে কিন্তু একটা সময় প্রচুর দেওয়া হচ্ছে ওয়াটারপ্রুফিং। এবং তাতে হচ্ছে গুড়, বেল এবং উদ্ভিদ রস এর মিশ্রণ করে লাগানো হতো, যেটা আমাদের ওয়াটারপ্রুফিং হিসেবে প্রচুর কাজ করেছিল। বেশ, এই আলোচনায় আমরা আবার আসছি। তবে ইতিমধ্যে আমাদের সঙ্গে আমাদের একজন দর্শক উপস্থিত হয়েছেন, তার সাথে একবার কথা বলে নেব। নমস্কার, আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? আমার নাম মঞ্জুশ্রী মুখার্জি। কোথা থেকে বলছেন? শ্যামবাজার থেকে বলছি। আপনার প্রশ্ন? আমার প্রশ্ন হচ্ছে, কিচেনে কি মানে অন্য আলাদা ওয়াটারপ্রুফিং লাগে? বেশ, ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গে থাকুন, অতি অবশ্যই আমাদের বিশেষজ্ঞরা আপনার প্রশ্নের উত্তর দেবেন। আচ্ছা চন্দ্রচূড়দা, যেখানে আমরা ছিলাম সেখানে এবার ফিরে যাই। হ্যাঁ, তো এই যে ওয়াটারপ্রুফিংয়ের এতদিন ধরে চেষ্টা চলছে, সেই চেষ্টার মধ্যে আরেকটা নতুন জিনিস, যেটা মানে নতুন ঠিক না, এটাও প্রচুর প্রাচীনই, সেটা হচ্ছে আমাদের জলটাকে যদি ঠিকমতোভাবে আমরা মানে ঢালটাকে যদি ঠিক রাখতে পারি, যে কোনো বাথরুমের স্লোপ যদি ঠিক থাকে, কিচেনের স্লোপ যদি ঠিক থাকে, এবং ছাদের যদি স্লোপ ঠিক থাকে, বা বেসমেন্টেরও যদি স্লোপ ঠিক থাকে, তাহলে কিন্তু ওয়াটারপ্রুফিং করাটা অনেক সোজা হয়ে যায়। যদি আমরা জলটাকে জমতেই না দেই, সেই ক্ষেত্রে কিন্তু ওয়াটারপ্রুফিংটা আমাদের করাটা খুব সোজা হয়ে যায়। আর যেটা সবচেয়ে বড় ব্যাপার এখন, সেটা হচ্ছে যে শুধু ওয়াটারপ্রুফিংটা ভাবলে হবে না, এটা তো একটা সিস্টেম। মানে আমি শুধু একটা কেমিক্যাল লাগিয়ে দিলাম আর ওয়াটারপ্রুফিং হয়ে গেল, ব্যাপারটা তা নয়।
এটা ডিজাইন, মেটেরিয়াল এবং এক্সিকিউশন, এই তিনটেকেই যদি আমি একত্রে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারি তাহলে দেখা যাবে যে আমাদের ওয়াটারপ্রুফিংটা প্রপারলি হচ্ছে। এবং এখানে একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার আছে যেটা হয়তো অনেকেই মানে ঠিক ইয়ে করেন না দেখে অনেকেই খুব বিরক্ত হন। সেটা হচ্ছে যে এটা কিন্তু ট্রায়াল অ্যান্ড এরর পদ্ধতি। আমরা যদি মনে করি যে একবার করে দিল মানে একদম লিক প্রুফ হয়ে যাবে এবং আর কখনোই জল আসবে না, ব্যাপারটা কিন্তু তা নয়। কারণ আমাদের একটা জিনিস জানতে হবে যে আমাদের সোর্স অনেকগুলো হতে পারে। যেমন একটা বাথরুম থেকে পাইপলাইন থেকেও লিকেজ হতে পারে, ফ্লোরের থেকে লিকেজ হতে পারে, সাইড ওয়াল থেকে লিকেজ হতে পারে। এবার দেখা গেল এক সময় 3টে থেকেই লিকেজ হচ্ছে, আমরা হয়তো ফ্লোরটাকে অ্যাড্রেস করেছি, ফ্লোরেরটা কমে গেল, কিন্তু পাইপলাইনের লিকেজ এবং টাইলস থেকে যে লিকেজ সেটা থেকেই গেল। কাজেই প্রপারলি আমাদের স্লোপটাকে চিহ্নিত করা এবং সেইটাকে যদি আমরা অ্যাড্রেস করতে পারি তাহলেই ট্রায়াল অ্যান্ড এরর পদ্ধতি, এটা আমার দর্শকদের বলা খুব দরকার যে অধৈর্য হবেন না, হয়তো একবারে নয় দুবারে বা তিনবারে আমরা এটা করতে পারবো। বেশ, আচ্ছা, আমাদের সঙ্গে কিন্তু আমাদের আরো দুজন দর্শক উপস্থিত হয়েছেন, তাদের সাথে একটু কথা বলে নেব। নমস্কার, আপনার নাম? নমস্কার, আমি শিলিগুড়ি থেকে রোহিত সামন্ত বলছি। আচ্ছা, বেশ, আপনার প্রশ্ন? আমি জানতে চাইছিলাম যে কোন সময় বাড়ির ওয়াটারপ্রুফিং প্ল্যান করা উচিত। ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে থাকুন, অতি অবশ্যই আমাদের বিশেষজ্ঞরা আপনার প্রশ্নের উত্তর দেবেন। আমাদের সঙ্গে আরো একজন দর্শক বন্ধু আছেন, আমরা তার প্রশ্নটাও শুনে নেব। নমস্কার, আপনার নাম? আপনার নাম? আমার নাম রাধা বসাক। দুঃখিত, আরেকবার বলবেন? রাধা বসাক। বেশ, কোথা থেকে বলছেন? আমি শিয়ালদা থেকে বলেছি। আপনার প্রশ্ন? আমার প্রশ্ন হলো ওয়াটারপ্রুফিং করলে কি সারা জীবনের মতো সমস্যার সমাধান হয়? বেশ, ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে থাকুন, অতি অবশ্যই আমাদের বিশেষজ্ঞরা আপনার প্রশ্নের উত্তর দেবেন। আমরা এই প্রশ্নে আসবো, তবে তার আগে একবার যাব নীলমাধব বাবুর কাছে। ট্র্যাডিশনাল পদ্ধতির থেকে আজকের কেমিক্যাল বেসড সিস্টেমে ওয়াটারপ্রুফিং কিভাবে এতটা এগিয়েছে? দেখুন, আমি ট্র্যাডিশনাল ওয়াটারপ্রুফিং যেটা চন্দ্রচূড়দা এইমাত্র আলোচনা করলেন, যেটা আগে ভারতবর্ষে বা বাইরে যেগুলো প্রচলিত হয়েছিল, সেগুলো জেনারেলি কিছু মেটেরিয়ালস এবং কিছু র মেটেরিয়ালস, যেগুলো আপনার কাদা বলুন, গোবর বলুন, মাড ফাস্কা যেগুলো হতো, এই সমস্ত ওয়াটারপ্রুফিং দিয়ে তখনকার টাইমে ওয়াটারপ্রুফিং করা হতো। কিন্তু সেই ওয়াটারপ্রুফিংয়ের বেসিক্যালি কোনো যে এটা একটা লংজিভিটি বলুন বা এতটা সার্ভিস লাইফ আছে বা কোন এরিয়ার জন্য, মানে আজকে একটা স্ট্রাকচারের অনেক জায়গা হতে পারে, ছাদ হতে পারে, মেঝে হতে পারে, আপনি একজন দর্শক বন্ধু জিজ্ঞেস করলেন কিচেনের জন্য হতে পারে, তো কোন জায়গার জন্য কি ধরনের ওয়াটারপ্রুফিং আমরা ইউজ করব সেগুলোর কিন্তু কোনো কিছু ব্যাপার ছিল না, কোনো সিলেকশন ক্রাইটেরিয়া ছিল না। তো অ্যাট প্রেজেন্ট আমরা কি করলাম না, আমরা ওয়াটারপ্রুফিংটাকে জেনারেলি দুটো ক্যাটেগরিতে নিয়ে এলাম। দুটো ক্যাটেগরি কি না, এক হচ্ছে আমি কংক্রিটটাকে এমনভাবে ডেভেলপ করব যে জল কংক্রিটের মধ্যে দিয়ে ট্রাভেলই করতে পারবে না। কংক্রিটটাকে আমি এতটাই মানে সাউন্ড তৈরি করব যাতে আমার জল তার মধ্যে দিয়ে মুভই না করতে পারে। আর সেকেন্ড কি না, আমি এমন একটা ব্যারিয়ার কিছু দেব, একটা কিছু প্রোটেকশন দেব যাতে জল ওর মধ্যে দিয়ে ট্রাভেল করতে না পারে। বেশ, আমরা বিস্তারিত আলোচনায় আবার আসছি, তবে তার আগে আমাদের সঙ্গে আমাদের একজন দর্শক উপস্থিত আছেন, তার সাথে একটু কথা বলে নেব। নমস্কার, আপনার নাম? বেশ, আপনি কোথা থেকে বলছেন? আমি দক্ষিণ ভারত থেকে বলছি। আপনার প্রশ্ন? ওয়াটারপ্রুফিং কি এক? ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে থাকুন, অতি অবশ্যই আমাদের বিশেষজ্ঞরা আপনার প্রশ্নের উত্তর দেবেন। আচ্ছা, আমি আবার নীলমাধব বাবুর কাছে ফিরে যাব, আমরা যেখানে শেষ করেছিলাম সেখান থেকে যদি আবার শুরু হয়। তো প্রথম যেটা আমরা আলোচনা করলাম যেটা হচ্ছে যে কংক্রিটকে ডেভেলপ করা। অ্যাকচুয়ালি কি হয় না, কংক্রিটের মধ্যে যে সিমেন্টটা থাকে সেই সিমেন্টটা জলের সাথে রিঅ্যাকশন করে হাইড্রেশন করে এবং স্ট্রেংথটা ডেভেলপ করে কংক্রিটের, এবং জলটা কি হয় হাইড্রেশনের ফলে ওখান থেকে বেরিয়ে যায়। তার মধ্যে কি হয়, জলের যে জায়গাটা ছিল সেই জায়গাটা ওখানে ভেতরে ফাঁকা থাকে, সেগুলো মাইক্রোপোর তৈরি করে। আপনি যদি কোনোদিন মাইক্রোস্কোপে কংক্রিটকে দেখেন, দেখতে পাবেন ছোট 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 অনেক মাইক্রোপোর আছে। তো আমাদের যে জল যখন কোনো কংক্রিট জলের মানে জল যখন কংক্রিটের সংস্পর্শে আসে তখন সেই জলটা কিন্তু ওই মাইক্রোপোরের মধ্যে দিয়েই চ্যানেল তৈরি করে এবং ট্রাভেল করে।
তো সেক্ষেত্রে আমরা এমন এক ধরনের ওয়াটারপ্রুফিং করি যে ওয়াটারপ্রুফিংটা কি করে না কিছু ক্রিস্টালাইন ফর্ম করে এবং সেই গর্তগুলোকে, সেই ছেদগুলোকে ব্লক করে দেয়। তার ফলে কি করে, জলটা কংক্রিটের মধ্যে দিয়ে ট্রাভেল করতে পারে না। এই টাইপের ওয়াটারপ্রুফিংটাকে আমরা বলি ক্রিস্টালাইন ওয়াটারপ্রুফিং। এটা একটা সেগমেন্ট। আর একটা সেগমেন্ট কি হয় না, যেটা কেমিক্যাল বেসড বা মেমব্রেন বেসড। যেটা মেমব্রেন বেসড হতে পারে, আজকে আপনি কোনো একটা ব্যারিয়ার বা প্রোটেকশন দিয়ে দিলেন, যেটা এপিপি মেমব্রেন বলুন, পিভিসি বলুন, টিপিও বলুন, অনেক রকম ক্রাইটেরিয়া আছে। সেই রকম মেমব্রেন, সেগুলো কোথায় ইউজ হচ্ছে তার উপরে ডিপেন্ড করে। এবং তাছাড়াও লিকুইড অ্যাপ্লাইড মেমব্রেন, যেটা এখনকার দিনে আমাদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের ফলে সিমেন্টিশিয়াস, পলিউরিথিন, পলিউরিয়া, যেটা সবথেকে লেটেস্ট মেমব্রেন, সেই মেমব্রেন এখন পর্যন্ত চলে এসেছে, যেগুলো হাই ইলংগেশন, হাই টেনসাইল স্ট্রেংথ এবং টেকনিক্যাল যে প্যারামিটার্সগুলো সেগুলো অনেক ডেভেলপড। তো এইভাবে ধীরে ধীরে আমাদের, যেটা আপনি কোয়েশ্চেনটা করেছিলেন, যে এইভাবে আমাদের ইতিহাস থেকে আমরা ডেভেলপ করতে পেরেছি। এখন আমাদের কাছে প্রপার সিস্টেম আছে, আমরা কোন জায়গায় কোন ওয়াটারপ্রুফিংটা ইউজ করব। আমরা ডিজাইন করতে পারি যে কিচেনের জন্য এটা, বাথরুমের জন্য এটা, ছাদের জন্য এটা, যেখানে আমি গাছ লাগাবো বা প্ল্যান্টেশন করব তার জন্য এটা। সো সেই সেগমেন্টেশনটা আমার কাছে আছে। বেশ বেশ, না, এখানে আমি একটু অ্যাড করি, মানে শুধু আমরা এই আলোচনায় আসছি, তবে তার আগে আমাদের সঙ্গে আমাদের একজন দর্শক উপস্থিত হয়েছেন, আগে তার সাথে একটু কথা বলে নিই। নমস্কার, আপনার নাম? আপনার নাম? কোথা থেকে বলছেন? উত্তর বারাসাত থেকে। আপনার প্রশ্ন? জয়েন্টগুলিতে লিকেজ হয় কেন? ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে থাকুন, অতি অবশ্যই আমাদের অতিথিরা আপনার প্রশ্নের উত্তর দেবেন। আচ্ছা, যেখানে ছিলাম আমরা ফিরে হ্যাঁ, আমি একটু জাস্ট অ্যাড করে নিচ্ছি তোমার সঙ্গে। সেটা হচ্ছে মানে একই ওয়াটারপ্রুফিংয়ের কিন্তু অনেক রকম আইটেম আছে, এবং সেটা আমাদের ঠিক করতে হয় আমাদের যিনি ক্লায়েন্ট আছেন তার আর্থিক সঙ্গতির ওপরে বেস করে, কিন্তু অনেক রকম ওয়াটারপ্রুফিংয়ের একটা ব্যাপার আছে। প্লাস আরেকটা ছোট্ট কথা না বললেই হচ্ছে না, সেটা হচ্ছে ও যেগুলো বললো সেগুলো কিন্তু সবই আমাদের কংক্রিটকে নিয়ে, মানে আমাদের যেহেতু এখন আধুনিক বাড়িগুলো কংক্রিটের সবই কংক্রিট তৈরি হচ্ছে, এই নতুন যত এক্সপেরিমেন্ট হয়েছে সবটাই কিন্তু আমাদের রেনফোর্স সিমেন্ট কংক্রিটকে কি করে ওয়াটারপ্রুফ করা যায় সেইটাকে বেস করে। কিন্তু আমাদের আগে যেটা আমি আলোচনা করছিলাম, তখন কিন্তু কংক্রিটটা ছিল না, তখন মানে কংক্রিটের আগেও ব্রিক স্ট্রাকচারটাই বেশি ছিল, সেইগুলোর ওয়াটারপ্রুফিং এর না, ব্রিক স্ট্রাকচার বা এগুলোর জন্য আমাদের কিন্তু মেমব্রেন বেসড ওয়াটারপ্রুফিং রয়েছে, এসছে। যেটা আমি বললাম প্রথমে, পিভিসি বা টিপিও যেগুলো। কিন্তু তখন যে লাইম কংক্রিট ছিল সেইটার উপরে কিন্তু এখনো খুব বেশি এক্সপেরিমেন্ট হয়নি। পুরনো বাড়িগুলোর ক্ষেত্রে একটু প্রবলেম করা যায় না, কিন্তু আপনার এখনো আমরা টিপিও বা পিভিসি এইগুলোর উপরেই জেনারেলি ইউজ করে থাকি, কারণ ওগুলোকে মেমব্রেন হিসেবেই চালানো হচ্ছে, আটকে দেওয়াটাই বেটার। বেশ বেশ। আচ্ছা, আমরা এবার একটু দর্শকদের প্রশ্নের দিকে যাই। আমাদের আজকে প্রথম প্রশ্ন করেছিলেন মধুশ্রী মুখার্জি শ্যামবাজার থেকে। তার প্রশ্ন ছিল, কিচেনে কি আলাদা ওয়াটারপ্রুফিং লাগে? এটা কি আমি বলতে পারি? ওকে, তো কিচেন জেনারেলি হচ্ছে, আমরা যে কোনো বাড়ি যখন ওয়াটারপ্রুফিং হয়, আমরা বাড়ির ওয়াটারপ্রুফিংয়ে ওয়েট এরিয়া ওয়াটারপ্রুফিং, প্রশ্নটাকে উনি বোধহয় বলতে চেয়েছেন যে মানে বাথরুম আর কিচেনের মধ্যে আলাদা আছে কিনা ওয়াটারপ্রুফিং, আমার মনে হয় সেটাই উনি মিন করতে চেয়েছেন। যাই হোক, মানে কিচেন, বাথরুম বা ব্যালকনি, এই সবগুলোই কিন্তু ওয়েট এরিয়াজের মধ্যে পড়ে, ভেজা জায়গা, কারণ এখানে জল অনেক বেশি পড়ে এবং জলের মধ্যে এটা অনেক বেশি এক্সপোজড। তো এখানে এই সারফেসগুলোতে আমাকে এমন ওয়াটারপ্রুফিং করতে হবে যেগুলো লং টাইম জলে এক্সপোজারে থাকলে সেই ওয়াটার লোডটাকে নিতে পারে, সেই রকম ওয়াটারপ্রুফিং আমাকে করতে হবে। তো কিচেন বা ওয়েট এরিয়াজ এগুলোর জন্য আমরা সবসময় অ্যাক্রাইলিক সিমেন্টিশিয়াস মডিফাইড যে ওয়াটারপ্রুফিংগুলো হয় সেই ওয়াটারপ্রুফিংগুলোকে রেকমেন্ড করি সেটা ডিজাইনের জন্য। এখানে ইলংগেশন খুব বেশি দরকার হয় না, ঠিক আছে, কিন্তু এখানে কি হয় না, আমরা যেটা কেমিক্যালি স্টেবল এবং ওয়াশেবল, ইজি টু ইউজ, এবং সেখানে ওয়াটার অনেকক্ষণ পড়ে থাকলে যাতে কোনো রিয়াকশন বা নেগেটিভ ব্যাপার না হয়, সেই রকম একটা ওয়াটারপ্রুফিং আমরা এখানে ইউজ করি। বেশ। আচ্ছা, আমাদের সঙ্গে এখন আমাদের আবার একজন দর্শক উপস্থিত হয়েছেন, তার সাথে আগে কথা বলে নেব। নমস্কার, আপনার নাম? আপনার নাম? সুদীপ্ত সারদা। বেশ, কোথা থেকে বলছেন? জয়নগর থেকে বলছি। আপনার প্রশ্ন? জয়েন্ট ডিজাইন কতটা গুরুত্বপূর্ণ?
ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে থাকুন, অতি অবশ্যই আমাদের বিশেষজ্ঞরা আপনার প্রশ্নের উত্তর দেবেন। আমরা দর্শকদের প্রশ্ন নিয়েও আসছি এবং সঙ্গে আরও প্রশ্ন রয়েছে, আরও আলোচনা রয়েছে, সেই বিষয়েও আসছি। তবে তার আগে নিয়ে নেবো একটা ছোট্ট বিরতি, ফিরছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর, দেখছেন ওঙ্কার বাংলায় স্মার্ট নির্মাণ সঙ্গে চন্দ্রচূড়। আমি মিহিকা রয়েছি আপনাদের সঙ্গে, আর আজকে আমাদের সঙ্গে আমাদের স্টুডিওতে রয়েছেন নির্মাণ বিশেষজ্ঞ এবং চার্টার্ড ইঞ্জিনিয়ার চন্দ্রচূড় ভট্টাচার্য এবং আরও একজন কনস্ট্রাকশনাল ইঞ্জিনিয়ার নীলমাধব দা, যিনি বর্তমানে সিকা ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের রিজিওনাল ম্যানেজার। আর অবশ্যই পর্দার ওপার থেকে রয়েছেন আপনারা। এই মুহূর্তে আমাদের সঙ্গে কিন্তু আরও একজন দর্শক আমাদের উপস্থিত আছেন, আগে তার সাথে কথা বলে নেব। নমস্কার, আপনার নাম? কোথা থেকে বলছেন? বালিগঞ্জ থেকে। আপনার প্রশ্ন? বেসমেন্ট ওয়াটারপ্রুফিং খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে থাকুন, অতি অবশ্যই আমাদের অতিথিরা আপনার প্রশ্নের উত্তর দেবেন। আচ্ছা, আমাদের ইতিমধ্যে কিন্তু দর্শকদের অনেকে হোয়াটসঅ্যাপে প্রশ্ন পাঠিয়ে দিয়েছেন, তাদের প্রশ্নের দিকে একটু যাই। অমর সাতিক আসাম থেকে প্রশ্ন করেছিলেন, রিপেয়ার না করে কি ওয়াটারপ্রুফিংয়ের সমাধান করা সম্ভব? না, ওয়াটারপ্রুফিংয়ের মানে প্রশ্নটাতে একটা হচ্ছে যে আমরা যখন নতুন কোনো জায়গায় ওয়াটারপ্রুফিং করি, নতুন কনস্ট্রাকশন হয়েছে তাতে ওয়াটারপ্রুফিং করি, সেখানে তো রিপেয়ারিংয়ের ব্যাপারটা থাকছে না। উনি মনে হয় বলতে চেয়েছেন যে পুরনো জায়গায় যদি রিপেয়ারিং মানে ওয়াটারপ্রুফিং করতে হয়, তো পুরনো কোনো স্ট্রাকচারকে যদি আমাকে ওয়াটারপ্রুফ করতে হয় তাহলে আমাদেরকে একবার ভালো করে ইন্সপেকশন করে দেখে নিতে হবে যে সেখানে কোনো রিপেয়ারিংয়ের প্রয়োজন আছে কিনা। যদি দেখা যায় যে কোনো ক্র্যাক আছে, যদি দেখা যায় যে কোনো জায়গায় মানে স্পলিং অফ কংক্রিট হচ্ছে বা স্পলিং অফ প্লাস্টার হয়েছে, সেইগুলোকে কিন্তু আমাদের অবশ্যই ভালো করে সারিয়ে নিতে হবে, রিপেয়ার করতে হবে, তারপরেই কিন্তু আমরা ওয়াটারপ্রুফিংটা করলে প্রপার ফল পাবো। বেশ, আচ্ছা, আমাদের আরও একজন দর্শক সৌরভ বর দক্ষিণ বারাসাত থেকে প্রশ্ন করেছেন, বাড়ির বাইরের ফাটল দিয়ে জল ঢোকা কিভাবে বন্ধ করা যায়? বাড়ির বাইরের ফাটল দিয়ে দেখুন, বাড়ির বাইরের ফাটল দিয়ে যে জল ঢোকা, এটার জন্য বেসিক্যালি আমাদেরকে প্রথম রিপেয়ার করতে হবে। এবার সবথেকে প্রথম হচ্ছে আমাকে এটা দেখুন, যে কোনো রিপেয়ার করার আগে প্রথম দেখা দরকার সেই রিপেয়ারটা আমি কেন করছি, কারণ সেই রিপেয়ারটা, সেই ড্যামেজটা হলো কোত্থেকে। তো যেখানে যখন কোনো জায়গায় যেটাকে রুট কজ বলা হয়, তো সেই রুট কজটা মানে কোনো জায়গায় কেন হয়েছে, জেনারেলি ম্যাক্সিমাম কেসে এটাই হয়ে থাকে যে জলটা ভেতরে ঢুকেছে এবং সেখানে রেইনফোর্সমেন্ট যেটা থাকে, রেইনফোর্সমেন্টটা করোশন হয়েছে, জং ধরেছে। জং ধরলে কি হয় না, রেইনফোর্সমেন্টটা অনেকটা ফেঁপে যায়, আর ফাঁপলে ভেতরে বাড়ার জায়গা থাকে না। তখন কি হয় না, তখন সেটা কংক্রিটকে রাপচার করে দেয়, কংক্রিটকে ফাটিয়ে দেয়। তো সেই জায়গাটাকে প্রথমে আমাকে আগে রিপেয়ার করতে হবে। তো সেটার জন্য আমাদের কাছে পলিমার মডিফাইড মর্টার বলে এক মানে জিনিস হয় এটা মার্কেটে। তো পলিমার মডিফাইড মর্টার এই কারণেই লাগে, আপনি নর্মাল কংক্রিট দিয়ে করতে পারবেন না, কারণ ওইটুকু একটা জায়গাতে আপনি রিপেয়ারটা করছেন। আপনি যদি নতুন কংক্রিট দিয়ে করেন, সেই জায়গায় ক্র্যাক এসে যাওয়ার চান্সেস অনেক বেশি থাকে। তো সেখানে কি হয়, আমরা একটা প্রপার স্ট্রাকচারাল অ্যাডহেসিভ দিয়ে, একটা প্রপার বন্ডিং এজেন্ট দিয়ে, তারপরে আমরা যদি পলিমার মডিফাইড মর্টার অ্যাপ্লাই করি এবং সেইখানে যদি তারপরে ফার্দার ওয়াটারপ্রুফিং অ্যাপ্লিকেশন করি, তাহলে কিন্তু আমাদের এটা ওয়াটারপ্রুফিং হতে পারে। একদমই। আচ্ছা, আমাদের সঙ্গে এখন আবার আমাদের একজন দর্শক রয়েছেন, তার সাথে একটু কথা বলে নেব। নমস্কার, আপনার নাম? হ্যালো। হ্যাঁ, আপনার নাম? হ্যালো। শোনা যাচ্ছে, বলুন আপনার নাম। হ্যালো। আপনার কথা শোনা যাচ্ছে, আপনি আশেপাশের আওয়াজ একটু কমান, টিভির সাউন্ডটা একটু মিউট করে বলুন। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যালো। আপনার টিভির সাউন্ডটা একটু মিউট করুন, নইলে শুনতে পাবেন না। শোনা যাচ্ছে?
দুঃখিত, আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমরা আবার একটু প্রশ্নোত্তরে ফিরে আসি। আমাদের দর্শক রাধা বসাক শিয়ালদা থেকে প্রশ্ন করেছিলেন, একবার হলে কি সারা জীবনের মতো নিশ্চিত ওয়াটারপ্রুফিং? কারণ এই বিষয়টা নিয়ে আরও দর্শকরাও ফোন করেছেন, মানে তিনি অমল সরকার উত্তর বারাসাত থেকে তিনিও বলেছেন, এবং রোহিত সামন্ত তিনিও এই বিষয়টাতে যে একবার ওয়াটারপ্রুফিং হলে কি সারা জীবনের মতো নিশ্চিত? না, এটা বলা কখনোই যাবে না। তার প্রধান কারণ হচ্ছে আমাদের যত ওয়াটারপ্রুফিং করা হয় এবং যেখানে বিভিন্ন কোম্পানি ও যেমন আছে একটা কোম্পানিতে সিকার, তেমনি আরও অনেকগুলো বড় বড় কোম্পানি আছে, ফসরক, তারপরে ফসরক আছে, পিডিলাইট আছে এবং আরও অনেকগুলো কোম্পানি আছে। তাদের কেমিক্যাল যেগুলো ইউজ করা হয় তারা কিন্তু একটা ওয়ারেন্টি পিরিয়ড দেয়, কোনোটা 5 বছর, কোনোটা 7 বছর, কোনোটা 10 বছর। কাজেই আমাদেরকে এটা ধরে নিতে হবে যে একবার ওয়াটারপ্রুফিং করলে সেটা একটা লংজিভিটি থাকবে, কিন্তু সেটা 5, 7, 10 বছর পর পর কিন্তু আমাদেরকে হয়তো আরেকবার করতে হবে ওয়াটারপ্রুফিং। এবং সেটা নির্ভর করবে যে যেটা করা হয়েছিল সেটা কতটা ভালো করে করা হয়েছিল এবং যার উপরে করা হয়েছিল সেই, মানে ধরা যাক আমি একটা কিচেনেই করেছি, তো সেই কিচেনটা কিভাবে ব্যবহার করা হচ্ছে, কারণ ওয়াটারপ্রুফিংয়ের যে লেয়ারটা দেওয়া হয়েছে সেটাকে যদি দেখা যায় যে ওয়ারেন্টি আর তার হচ্ছে, তাহলে উইথ টাইম তো যে কোনো জিনিসই খারাপ হয়, তো ওয়াটারপ্রুফিংটাও খারাপ হবে খুব স্বাভাবিক। বেশ বেশ, আমাদের সঙ্গে আমাদের দুজন দর্শক উপস্থিত আছেন, একে একে তাদের সাথে কথা বলে নেব। নমস্কার, আপনার নাম? অভিলাষ দত্ত, আপনার প্রশ্ন এবং আপনি কোথা থেকে বলছেন? দার্জিলিং থেকে বলছি। আপনার প্রশ্ন? মেঝে বা ফাউন্ডেশন দিয়ে জল ওঠে কিভাবে? আর একবার বলবেন? মেঝে বা ফাউন্ডেশনে জল ওঠে কিভাবে? ঠিক আছে, ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গে থাকুন, অতি অবশ্যই আমাদের বিশেষজ্ঞরা আপনার প্রশ্নের উত্তর দেবেন। আমাদের সঙ্গে আরও একজন দর্শক রয়েছেন, তার সাথেও কথা বলে নেব। নমস্কার, আপনার নাম? নমস্কার, আপনার নাম? অয়ন্তিকা সাধুকা। আপনি কোথা থেকে বলছেন? আমটা আপনার প্রশ্ন? বারবার ওয়াটারপ্রুফিং করা সত্ত্বেও ফেল করে কেন? ধন্যবাদ, আপনি অতি অবশ্যই আমাদের সঙ্গে থাকুন, আমাদের অতিথিরা আপনার প্রশ্নের উত্তর দেবেন। আচ্ছা, আমরা আবার একটু দর্শকদের প্রশ্নে যাই। জয়েন্ট নিয়ে প্রচুর প্রশ্ন এসছে, যেমন আমাদের প্রশ্ন করেছেন অমল সরকার উত্তর বারাসাত থেকে যে জয়েন্টগুলিতে লিকেজ হয় কেন, বা আবার সুদীপ্ত সরকার আমাদের আরও একজন দর্শক জয়নগর থেকে তিনিও প্রশ্ন করেছেন জয়েন্ট প্রুফিং কিভাবে সম্ভব। এই বিষয়টা নিয়ে যদি একটু কথা বলা যায়। জয়েন্টে ওয়াটারপ্রুফিং এর একদমই বলো। তো জয়েন্ট যে জিনিসটা, যে কোনো স্ট্রাকচারের ক্ষেত্রে জয়েন্ট হচ্ছে সবথেকে উইকেস্ট পোর্শন, সব থেকে দুর্বল জায়গা। তো আমরা যখন স্ট্রাকচারে প্রথমে বুঝতে হবে যে জয়েন্ট জেনারেলি আমরা স্ট্রাকচারে দু ধরনের দেখতে পাই, মানে নর্মালি একটা হচ্ছে কনস্ট্রাকশন জয়েন্ট, একটা হচ্ছে এক্সপানশন জয়েন্ট। কনস্ট্রাকশন জয়েন্টটা কোন ক্ষেত্রে হয় না, কোনো সময় আমার কংক্রিট কাস্টিং হচ্ছে, আজকে আমার কাস্টিং এক জায়গায় শেষ হলো, নেক্সট দিনে আমি আবার কাস্টিংটা স্টার্ট করব, তো দুটোর মধ্যে এই যে শেষ হলো পরের দিন শুরু হলো এই যে জয়েন্টটা, এটাকে আমরা বলি কনস্ট্রাকশন জয়েন্ট। ঠিক আছে, এটা বেসিক্যালি আনপ্ল্যান্ড হয়। আর সেকেন্ডলি হচ্ছে এক্সপানশন জয়েন্ট, না যেখানে কোনো সাপোজ একটা বড় কোনো স্ট্রাকচার আমি তৈরি করছি, বড় একটা ফ্লোর তৈরি করছি, সেখানে কি হয় না আমাকে থার্মাল এক্সপানশনের জন্য আমাকে কিছুটা গ্যাপ রাখতে হয়, তো সেই জয়েন্ট যেটা তৈরি হয় সেটাকে আমরা বলি এক্সপানশন জয়েন্ট। তো যে কোনো জয়েন্টের, যেটা আপনি এক্সপানশন জয়েন্টই বলুন বা কনস্ট্রাকশন জয়েন্টই বলুন, দুটো ক্ষেত্রেই কিন্তু আমাদের ওয়াটারপ্রুফিংয়ের জন্য স্পেশাল একটা অ্যাটেনশন নিতে হয়। যেমন স্পেশালি ধরুন ওয়াটার রিটেনিং স্ট্রাকচার যেগুলো হয়, যেমন ওয়াটার ট্যাঙ্ক, বা যেগুলো ধরুন সাপোজ আজকে কোনো জায়গায় আন্ডারগ্রাউন্ড সাম্প যেগুলো হয়, সেখানে কি হয় না কনস্ট্রাকশন জয়েন্ট যখন আসে, সেই কনস্ট্রাকশন জয়েন্টের জন্য আমাদের স্পেশাল অ্যাটেনশন নেওয়াটা খুব জরুরি। সেখানে আমাদের আলাদা করে গ্রাউটিং করতে হয়। আমরা যে কনস্ট্রাকশন জয়েন্টটা হয় সেই জয়েন্টে পুরোপুরি জায়গায় জিগজ্যাগভাবে নজেল লাগিয়ে এবং সেই নজেল দিয়ে আমরা সিমেন্টিশিয়াস গ্রাউটিং করে ওয়াটারপ্রুফিং করে আমরা কনস্ট্রাকশন জয়েন্টটাকে সিল করি, বা সেই সব জায়গায় আমাদের হাইড্রোফিলিক সিল্যান্ট লাগানো হয়। তো এইভাবে আমাদের কনস্ট্রাকশন জয়েন্টটাকে সিল করতে হয়। এক্সপানশন জয়েন্টের ক্ষেত্রে ব্যাপারটা আরও ক্রিটিক্যাল। তো সেক্ষেত্রে আমাদের বেসিক্যালি প্রপার পিইউ বা পলিসালফাইড সিল্যান্ট ইউজ করতে হয়, এবং তারপরে টিপিই একটা মেমব্রেন হয়। সেই মেমব্রেনটা বেসিক্যালি এক্সপানশন জয়েন্টের যে উইথ হয় তার দুদিকে 50-50 বিয়ারিং রাখতে হয়, এবং সেই টিপিই মেমব্রেনটা
ওটা অ্যাডেসিভ দিয়ে ইনস্টল করতে হয় এবং তারপরে এমএস চ্যানেল দিয়ে ওটাকে কভার করতে হয়। কারণ আমাদের প্রপার খেয়ালও রাখতে হয় যে এক্সপানশনটাও যাতে হয়, যেটার জন্য সেই জয়েন্টটাকে দেওয়া হয়েছে সেটাও যেন তার কাজটা ঠিকমতো করে। তো ইন দ্যাট কেস এইভাবে আমাদের জেনারেলি এই জয়েন্ট সিলিন্ডার দেওয়ার আগে থার্মোকল দিয়ে আবার আমাদেরকে গ্রুপ হ্যাঁ, করে নিচে নিতে হয়, থার্মোকল যাতে বা বেকার রড দিয়ে আমাদেরকে ওটাকে বেকার seal রড করতে দিয়ে হয়। আচ্ছা, এই যে থার্মোকল এক্ষুনি দিয়ে। মেমব্রেনের কথা বললেন, এই বিষয়ে আমাদের একজন দর্শক হোয়াটসঅ্যাপে প্রশ্ন করেছিলেন যে মেমব্রেন সিস্টেম কি, সেটা যদি একটু বলা যায়। মেমব্রেন সিস্টেম অ্যাকচুয়ালি দেখুন, ওয়াটারপ্রুফিং যখন ডিজাইন ওয়াটারপ্রুফিং করার ইভলভ হলো যে আমরা ওয়াটারপ্রুফিং প্রত্যেকটা এরিয়ার জন্য ডিজাইন করব, তখন আমাদের দুরকম সিস্টেম হলো অ্যাকচুয়ালি। একটা হচ্ছে প্রিফর্ম সিস্টেম আর একটা হচ্ছে পোস্ট ফর্ম সিস্টেম। তো প্রিফর্ম মানে কি? প্রিফর্ম মানে হচ্ছে যে সিস্টেমটা আগে থেকে অলরেডি ফর্মড রয়েছে, আমাকে জাস্ট কংক্রিটের ওপরে বা স্ট্রাকচারের ওপরে ওটাকে লে করতে হবে। আর পোস্ট ফর্ম মানে হচ্ছে সেটা লিকুইড ফর্মে রয়েছে, আমি লিকুইডে রয়েছে, আমি ব্রাশ অ্যাপ্লাই করলাম বা স্প্রে দিয়ে অ্যাপ্লাই করলাম, তারপরে সেটা মেমব্রেন ফর্ম করলো, সেটাকে আমরা বলি পোস্ট অ্যাপ্লাইড বা লিকুইড অ্যাপ্লাইড মেমব্রেন। তো আমাদের যে মেমব্রেন সিস্টেমগুলো সেগুলো সবই কিন্তু এই প্রিফর্ম সিস্টেমের মধ্যে পড়ে। তো প্রিফর্ম সিস্টেমের মধ্যে আমাদের বেসিক্যালি যে মেমব্রেন সিস্টেম যেটাকে বলি, সেগুলো আমাদের সাবস্ট্রাকচার, সুপারস্ট্রাকচার। সাবস্ট্রাকচার বলি আমরা গ্রাউন্ডের নিচের পোর্শনটাকে, আর সুপারস্ট্রাকচার বলি আমরা গ্রাউন্ডের ওপরের পোর্শনটাকে, যে স্ট্রাকচারে যে পোর্শন থাকে। তো দু জায়গাতেই আমাদের ইউজ হয়। তো বেসিক্যালি ছাদের ক্ষেত্রে জেনারেলি আমরা যেরকম পিভিসি, টিপিও এই সমস্ত মেমব্রেনগুলোকে ইউজ করি, বা আজকে লাইম টেরাসিংয়ের ক্ষেত্রেও লিকুইড অ্যাপ্লাইড মেমব্রেন কিন্তু সেভাবে ইউজ হয় না, সেক্ষেত্রে কিন্তু প্রিফর্ম মেমব্রেন বা যে মেমব্রেন সিস্টেম সেটাই কিন্তু ইউজ হয়। আর সাবস্ট্রাকচারের ক্ষেত্রে যেখানে ফাউন্ডেশন বা যেটা কথা হচ্ছে, সেখানেও কিন্তু আমরা মেমব্রেন সিস্টেম ইউজ করি, যেটা এইচডিপি মেমব্রেন, হাই ডেন্সিটি পলিইথিলিন। ঠিক আছে, কারণ এটা ইউজ করা হয় বিকজ এইচডিপি কেমিক্যালি খুব স্টেবল হয়। বেশ, আমাদের সঙ্গে আমাদের আরও একজন দর্শক উপস্থিত আছেন, তার সাথে একটু কথা বলে নেব। নমস্কার, আপনার নাম? আমার নাম উৎসব ভট্টাচার্য, কোথা থেকে বলছেন? গড়িয়া থেকে। আপনার প্রশ্ন? পুরোনো বিল্ডিং এ কি নতুন করে ওয়াটারপ্রুফিং করা সম্ভব? ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে থাকুন, অতি অবশ্যই আমাদের অতিথিরা আপনার প্রশ্নের উত্তর দেবেন। আচ্ছা, একটা বিষয় নিয়ে কিন্তু দর্শকরা বেশ প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে টাইলস। এই যেমন আমাদের হোয়াটসঅ্যাপে প্রশ্ন করেছিলেন বাপ্পাদিত্য নস্কর, দক্ষিণ 24 পরগনা থেকে। তিনি প্রশ্ন করেছিলেন টাইলসের নিচে ওয়াটারপ্রুফিং না করলে কি সমস্যা হতে পারে। আবার ফোন করেছিলেন আমাদের একটু আগে, ফোনে প্রশ্ন করেছেন সুমন সর্দার টালিগঞ্জ থেকে। তিনিও বলছেন যে টাইলস ব্যবহার হচ্ছে যে ক্ষেত্রে, সেই ক্ষেত্রে ওয়াটারপ্রুফিংয়ের সিস্টেমটা কিভাবে হবে। হ্যাঁ, বেসিক্যালি যদি দেখা যায় যে টাইলসের নিচে আমরা ওয়াটারপ্রুফিং করলাম না, টাইলস তো হচ্ছে জয়েন্ট থাকে, মানে এখন যে টাইলসগুলো পাওয়া যায় সেটা 2 ফিট বাই 2 ফিট হতে পারে, 1 ফিট বাই 1 ফিট হতে পারে, 1.5 ফিট বাই 1.5 ফিট হতে পারে, যাই সাইজেরই টাইলস পাওয়া যায়। দুটো টাইলসের মাঝে তো একটা করে জয়েন্ট থাকবে। এখন এই জয়েন্টটা আমরা গ্রাউটিং দিয়ে ভরাট করি, কিন্তু জয়েন্টটা যে কোনো সময় ওটা অনেক সময় দেখা যায় যে প্রপারলি ফাংশন করছে না। তো ওই জয়েন্ট থেকে তাহলে একটা লিকেজ তৈরি হবে, এবং যেখানে টাইলসটা লাগাচ্ছি সেটা যদি ওয়েট এরিয়া হয়, সেটা বাথরুম হলো, কিচেন হলো, মানে একদম ওয়েট এরিয়াতেই আমরা লাগাচ্ছি, তো খুব স্বাভাবিকভাবেই কনস্ট্যান্ট জল পড়ছে, এবং ওই জয়েন্ট দিয়ে যদি একটা ছোট্ট সে সূক্ষ্ম ছিদ্র পায়, সে আলটিমেটলি গিয়ে টাইলসের তলায় গিয়ে জমা হবে, এবং জমা হয়ে ওখানে একটা পন্ডিং তৈরি করবে, এবং যেটা আমাদের স্ল্যাবটার ক্ষতি করবে, বা বিম কাছে থাকলে বিমেরও ক্ষতি করতে পারে। কাজেই আমাদের সব জায়গাতেই নিয়ম হচ্ছে আগে আপনাকে মাদার স্ল্যাবের ওপর ওয়াটারপ্রুফিং করতে হবে, তারপরে কিন্তু টাইলস লাগাতে হবে। সেটা ভার্টিক্যালিও যদি হয়, ওয়ালেও যদি হয়, ওয়ালের ক্ষেত্রেও কিন্তু আগে ওয়াটারপ্রুফিং করে নিয়ে তারপরে টাইলস লাগানোটাই ঠিক। একদমই। আচ্ছা, আমাদের আরও একজন দর্শক রোহিত সামন্ত শিলিগুড়ি থেকে প্রশ্ন করেছিলেন বাড়ি তৈরির সময় ওয়াটারপ্রুফিং কতটা প্রয়োজনীয়। বাড়ি তৈরির সময় মানে হচ্ছে যে উনি একটা নতুন কনস্ট্রাকশন করছেন, হ্যাঁ, তো নতুন কনস্ট্রাকশনের প্রত্যেক কটা স্টেজেই কিন্তু ওনাকে ওয়াটারপ্রুফিং একটা প্ল্যানিং করে নিতে হবে, মানে স্টার্টিং ফ্রম ফাউন্ডেশন আপ টু দ্য রুফ, প্রত্যেক কটা স্টেজেই কিন্তু ওনাকে ওয়াটারপ্রুফিংয়ের একটা প্ল্যানিং তৈরি করতে হবে। এবং দেখা যাবে যে টোটাল যা কনস্ট্রাকশনের যা কস্ট, তার হয়তো মানে 1% বা 1%-এর কমে উনি কিন্তু এই প্ল্যানিংটাকে সাকসেসফুলি করতে পারবেন। এবং এই প্ল্যানিংটাতে যদি ওয়াটারপ্রুফিংটা উনি প্রপারলি করেন, তাহলে তার ভবিষ্যতে
কিন্তু দেখা যাবে যে মেনটেন্যান্সের খরচ থেকে শুরু করে রেগুলার যে এক্সপেন্ডিচার হবে জল করা, মানে যদি পরবর্তীকালে দেখা যায় ড্যাম্পের কারণে, সেইটা যদি উনি আটকাতে পারেন তাহলে কিন্তু ওনার সেভিংসটা অনেক বেশি পরিমাণে হবে। কাজেই প্রত্যেক কটা স্টেজেই ওনাকে প্ল্যান করতে হবে যে কীভাবে ওয়াটারপ্রুফিং করা যায়। তো আমরা অনেকক্ষণ আলোচনা করছি, স্টেজগুলো কিছুটা আমরা বলেওছি, আরও দর্শকদের প্রশ্নের সঙ্গে আমরা হয়তো বাকি স্টেজগুলোও বলে দেবো। বেশ, আচ্ছা, ইতিমধ্যে কিন্তু আমাদের আরও একজন দর্শক আমাদের সঙ্গে আছেন, তার সাথেও একটু কথা বলে নেব। নমস্কার, আপনার নাম? অভিক ভট্টাচার্য, কোথা থেকে বলছেন? যাদবপুর থেকে বলছি। আপনার প্রশ্ন? লিকেজ ধরা যাবে কিভাবে? ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে থাকুন, অতি অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেবেন আমাদের অতিথিরা। আচ্ছা, পুরনো নতুন বাড়ির কথা তো হলো, আমাদের দর্শকরা অনেকে কিন্তু পুরনো বাড়ির বিষয়েও প্রশ্ন করেছেন। যেমন উৎসব ভট্টাচার্য গড়িয়া থেকে প্রশ্ন করেছেন যে পুরনো বাড়িতে কিভাবে ওয়াটারপ্রুফিং করা যাবে। আর আরও একটা প্রশ্ন এসছে, যেহেতু পুরনো বাড়ির বিষয়টা উঠলো, সেটা হচ্ছে আমাদের আরও একজন দর্শক অয়ন্তিকা সাধুকা, তিনি প্রশ্ন করেছেন যে বারবার ওয়াটারপ্রুফিং করার পরেও, পুরনো বাড়ির ক্ষেত্রে বারবার ওয়াটারপ্রুফিং করার পরেও সমস্যা কেন হয়? দেখুন, মানে ওয়াটারপ্রুফিংয়ের মেন যে সমস্যাটা আমাদের দেশে আমরা দেখি, ফেস করি, সেটা হচ্ছে যে সঠিক ওয়াটারপ্রুফিংটা নির্বাচন করা। যে জায়গায় যে ওয়াটারপ্রুফিংটা করা উচিত সেই ওয়াটারপ্রুফিংটা যদি আমরা না করি, বা সাপোজ আজকে খানিকক্ষণ আগে আমরা ডিসকাস করছিলাম টাইলসের ব্যাপারে, তো টাইলসের তলায় যে ওয়াটারপ্রুফিংটা, সেখানেও কিন্তু আমাদের একটা জিনিস দেখতে হবে যে যে টাইলস, মানে যে ওয়াটারপ্রুফিংটা আমি লাগাবো তার ওপরে আমি অ্যাডহেসিভ দিয়ে টাইলসটাকে লাগাতে পারি, সেটা যেন কম্প্যাটেবল হয়। তো সেই ধরনের ওয়াটারপ্রুফিং সিস্টেমটা আমাকে আগে নির্বাচন করতে হবে, তবেই কিন্তু সেই ওয়াটারপ্রুফিংটা কিন্তু আমার এখানে সাস্টেন করবে। আদারওয়াইজ কিন্তু ওয়াটারপ্রুফিং সাস্টেন করবে না। আমি আজকে ছাদে আমি এমন একটা ওয়াটারপ্রুফিং ইউজ করলাম যেটা বেসিক্যালি ওয়েট এরিয়াজে, মানে কিচেন বা বাথরুমে ইউজ করার কথা, সেটা কিন্তু ছাদে সেইভাবে লংজিভিটি কিন্তু দেবে না। আজকে আপনার পুরনো বাড়ির ক্ষেত্রেও যেটা মেন অসুবিধাটা হয়, যে পুরনো বাড়ির ক্ষেত্রে কিন্তু চ্যালেঞ্জেসটা অনেক বেশি, কারণ অলরেডি সেখানে অনেকগুলো জায়গায় জল ঢুকে গেছে। সেই জায়গায় আপনাকে প্রথমে যে ড্যামেজ এরিয়াগুলোকে, সেইগুলোকে আগে রিমুভ করতে হয়। হয়তো আপনি প্রপারলি পুরোটা রিমুভ করতেও পারবেন না, কিন্তু যতটা পারা যায়, যতটা পসিবল হয় ততটা রিমুভ করতে হবে। এবং রিমুভ করার পরে তারপরে আমাদেরকে নেক্সট ওয়াটারপ্রুফিংয়ের স্টেপে যেতে হবে। তো বেসিক্যালি পুরনো বাড়ির ক্ষেত্রে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাপ্লিকেশনটা, কারণ অ্যাপ্লিকেশনে যে লোকটি অ্যাপ্লিকেশন করছেন বা যে অ্যাপ্লিকেটার অ্যাপ্লিকেশন করছেন, তিনি কোন মেটেরিয়াল সিলেকশন করছেন প্রথম, এবং দ্বিতীয়ত কোন পদ্ধতিতে তিনি ওয়াটারপ্রুফিংটা করছেন, এই দুটো নির্বাচন করাটা খুবই দরকার। এই দুটো যদি সঠিক হয় তাহলে কিন্তু একটা পুরনো বাড়ির ক্ষেত্রেও বারবার করে ওয়াটারপ্রুফিং করার দরকার হয় না। এখানে আমি একটু ছোট্ট কথা অ্যাড করি, সেটা হচ্ছে যে মানে এটা আমাদের পেশাগত একটা কথা, সেটা হচ্ছে এই ওয়াটারপ্রুফিং কোথায় কোনটা লাগবে এটা তো ঠিক করার দরকার একজন স্পেশালিস্টকে দিয়ে। এখন আমাদের প্রবলেমটা হচ্ছে যে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই মিস্ত্রিরাই আমাদের স্পেশালিস্টের ভূমিকা পালন করেন, এবং যে কোনো একটা কেমিক্যাল যেখানে খুশি লাগিয়েই বলে দেয় যে আমি ওয়াটারপ্রুফিং করেছি। তো এইটা একটা বিরাট বড় প্রবলেম। আপনাকে যদি প্রপারলি ওয়াটারপ্রুফিং করতে হয় এবং প্রপারলি যদি একটা ওয়াটারপ্রুফিং প্ল্যান তৈরি করতে হয়, তাহলে ওয়াটারপ্রুফিং নিয়ে যারা কাজ করেন এই রকম বিশেষজ্ঞদের আপনারা পরামর্শ নিন, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারদের পরামর্শ নিন, ওয়াটারপ্রুফিং এক্সপার্টদের পরামর্শ নিন। তারা কিন্তু আপনাকে প্রপারলি গাইড করবে, কারণ আপনি পয়সাটা খরচ করছেন, ওয়াটারপ্রুফিং এর নামে হয়তো খরচও করছেন, কিন্তু যদি সেটা ঠিক জিনিসে খরচটা না হয়, তাহলে মানে যেখানে 3টে ওষুধ খাওয়ার কথা আপনি যদি একটা ওষুধ খান তাহলে তো জ্বরটা সারবে না। ঠিক তেমনি ব্যাপার, ওয়াটারপ্রুফিং এর নামে অনেক কিছু ঘটে যেটা আমাদের বলতেও হয়তো ঠিক ভালো লাগছে না, কিন্তু মানে এটা আমাদের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা। আমরা অনেক সময় ডাক পাই সেকেন্ড বা থার্ড বার ওয়াটারপ্রুফিং করার পরে হয়তো আমাদের ডাকছেন যে আমরা বারবার করে কেন প্রবলেমটা হচ্ছে। সেখানে এর আগেও একটা কথা বলা হয়েছে, ফার্স্টে রুট কজটা অ্যানালিসিস করতে হবে। যদি আমি রুট কজটাই না জানি তাহলে আমি যা খুশি ওয়াটারপ্রুফিং করি তাহলে কিন্তু আমার ওয়াটারপ্রুফিংটা থাকবে না। যেমন যদি দেখা যায় কোনো বাড়িটা বসার জন্য আমার ক্র্যাক তৈরি হয়েছে, সেই ক্র্যাকটাকে আমি না সারিয়ে সেখান দিয়ে জল আসছে কোনো কারণে, তা আমি ক্র্যাকটাকে সারালাম না, বসার ব্যবস্থাটাকে করলাম না, এটা ওয়াটারপ্রুফিং করলাম, সে ওয়াটারপ্রুফিং কখনোই কিন্তু ওই ক্র্যাকটাকে আটকাতে পারবে না, কারণ ক্র্যাকটা আবার রিঅ্যাপিয়ার করবেই করবে। এরকম প্রত্যেক কটা স্টেজে যদি মাটির নিচ থেকে জল ওঠে,
তাহলে আমাকে দেখতে হবে যে জলটাকে আগে কি করে বন্ধ করা যায়। সেটা না করে আমি যা খুশি ওপরে একটা পেন্ট করে দিলাম, ও 2 মাস 3 মাস পরে দেখা যাবে। মানে ওয়াটারের একটা বড় ধর্ম হচ্ছে ও যে কোনো মানে যেখানটায় ও উইক পোর্শন পাবে সেখান দিয়েই ও ঢোকার চেষ্টা করবে। কারণ ক্যাপিলারি এবং অ্যাকশন আছে। একটা বড় আমাদের ভুল ধারণা আছে, আমি কোনো একটা জায়গায় ড্যাম প্যাচ দেখলাম মানে জাস্ট তার উপর থেকেই জলটা পড়ছে, তা কিন্তু না। সোর্সটা হতে পারে বেশ অনেক দূরে, মানে ওখানটায় সে উইক পয়েন্ট পেয়েছে, সে ঢুকেছে। এখানে দেখা যাচ্ছে কারণ এখানে আবার সে একটা উইক পয়েন্ট পেয়েছে যেখান দিয়ে বেরোচ্ছে। একদমই। আচ্ছা, এই প্রসঙ্গে কিন্তু আমাদের আরো একজন দর্শক প্রশ্ন করেছিলেন, অভিক ভট্টাচার্য যাদবপুর থেকে। তার প্রশ্ন ছিল লিকেজ কেন হয়, সেটারও বোধহয় কিছুটা উত্তর already এখানে পাওয়া গেল। আচ্ছা, এই প্রসঙ্গে অনেকবার ড্যাম্পের কথা উঠেছে। আমাদের আরো একজন দর্শক প্রশ্ন করেছিলেন, সঞ্জীব নস্কর দক্ষিণ বারাসাত থেকে, যে ড্যাম্প প্রুফিং আর ওয়াটার প্রুফিং কি এক নাকি কোনো পার্থক্য আছে? বলো। ড্যাম্প প্রুফিং এবং ওয়াটার প্রুফিং, দেখুন ড্যাম্প একটা জায়গায়, সাপোজ ধরুন কোনো জায়গায় আমার কংক্রিটের ভেতরটা খুব পোরাস হয়ে গেছে, হানিকমস হয়ে গেছে অনেক জায়গা। এবার জলটা কোনো একটা জায়গা থেকে, কোনো একটা সোর্স থেকে এলো, সেই সোর্স থেকে আসার পর সেই জায়গায় ক্যাপিলারি অ্যাকশনের পর সেটা ওখানে ওই জায়গাটায় ওটা বেরোনোর জায়গা পেলো। তো জায়গা বেরোনোর ফলে ওইখানটা লিচিংয়ের ফর্মে জলটা সেখানে বেরিয়ে আসছে। তো সেই জায়গাটায় বেসিক্যালি কি হবে না, আমার ড্যাম্প তৈরি হবে ধীরে ধীরে। আরেকটা কি হতে পারে না, জল লিকেজ হচ্ছে। লিকেজ মানে কি না, প্রপার সেখানে জলটা নিজের চ্যানেল পাচ্ছে, নিজের প্রপার জায়গায় সেটা একটা পোর্স বলুন বা যে কোনো রকম একটা প্রপার চ্যানেল পাচ্ছে যেটা দিয়ে জলটা বেরোতে পারছে। তো ইন দ্যাট কেস কি হয় না, ওয়াটার প্রুফিং যেটা বা লিকেজ ওয়াটার প্রুফিং যেটা আমরা বলি, ইন দ্যাট কেস কি করতে হয় না, আমাদের প্রথমে সেই জায়গাটাকে আগে ব্লক করতে হবে, যে জায়গাটা থেকে আমার জলটা আসছে সেটাকে ব্লক করতে হবে। আর ড্যাম্প যেটা প্রুফিং, সেটা মানে হচ্ছে সেটা একটা মেজর এরিয়া, সেই এরিয়াটাকে টোটাল, আমি নিজেও জানি না যে কোন জায়গাটা আমার, কিন্তু আমি জানি এতটা এরিয়া আমার অ্যাফেক্টেড। তো সেই জায়গাটাকে আমাকে একটা জিওমেট্রিক্যাল শেপ নিয়ে তাতে আমি কি করব না, আমি গ্রাউটিং করতে হয়। তো জেনারেলি গ্রাউটিং করে বা তার ওপরে একটা কোটিং করে জেনারেলি আমাদেরকে ড্যাম্প প্রুফিংয়ের সলিউশন করতে হয়। বেশ, একদমই। আচ্ছা, আমাদের সঙ্গে কিন্তু এখন আমাদের আরো একজন দর্শক রয়েছেন, তার সাথেও একটু কথা বলে নেব। নমস্কার, আপনার নাম? হ্যাঁ, সোনারপুর থেকে বিদ্যুৎ নস্কর বলছি। বেশ, আপনার প্রশ্ন? হ্যাঁ, নতুন বিল্ডিং এবং পুরনো বিল্ডিং দুটোরই কি আপনার ওয়াটারপ্রুফিং সিস্টেম এক না আলাদা, এটা যদি একটু বলেন। বেশ, ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গে থাকুন, অতি অবশ্যই আমাদের অতিথিরা আপনার প্রশ্নের উত্তর দেবেন। আচ্ছা, আমি একটু, আমাদের আরও একজন দর্শক প্রশ্ন করেছিলেন বেশ অন্যরকম একটু প্রশ্নটা, সেই প্রশ্নে যাচ্ছি। অভিরাজ দত্ত প্রশ্ন করেছিলেন দার্জিলিং থেকে, বলছেন মেঝে বা ফাউন্ডেশনে জল কেন ওঠে? এটা তো ক্যাপিলারি অ্যাকশন থেকে ক্যাপিলারি ওঠে বলাই অ্যাকশন এবং হচ্ছে। মেঝে থেকে বা ফাউন্ডেশনে যদি আপনি ওয়াটারপ্রুফিং না করেন, ইন দ্যাট কেস কি হয় না, আপনার দেখুন নিচে সাবসয়েল ওয়াটার যেটাকে বলে, নিচে থেকে জল দুরকমভাবে আসতে পারে। এক হচ্ছে আপনার বৃষ্টি যেটা পড়ছে সেটা আপনার মাটির মধ্যে যাচ্ছে জলটা, আবার নিচে সিপেজ ওয়াটার যে প্রেশার যেটাকে বলে, সেই সিপেজ ওয়াটার প্রেশার, সেই প্রেশারটাও কিন্তু ফাউন্ডেশনের ওপরে পড়ছে। তো যখন ফাউন্ডেশনের ওয়েট বা এগুলোর থেকে যে সিপেজ ওয়াটার প্রেশারটা বেশি হয়ে যায়, তখন কি হয়, সেই প্রেশারে কিন্তু ওয়াটারটা ওটাকে অ্যাফেক্ট করতে শুরু করে এবং জলের ক্যাপিলারি অ্যাকশনের জন্য সেই জলটা ওপরে ফ্লোর দিয়ে মেঝে দিয়ে বেরিয়ে আসতে শুরু করে। এবং এখানে যদি পাশে কোনো জলা থাকে, হ্যাঁ, জলেতে মানে বর্ষাকালে দেখা যাবে জলার জল অনেক ওপরে উঠছে, ঠিক তেমনি আমাদের মাটির নিচে যে জলটা থাকে তারও তো মানে আপ অ্যান্ড ডাউন হয় লেভেলটা, সেই লেভেলের সঙ্গেও একটা বড় প্রবলেম থাকে। আবার অনেক সময় কি হয় না, আপনার অনেক স্ট্রাকচার সেটেলমেন্ট হয়ে যায়, তো সেটেলমেন্ট হলেও কিন্তু আমাদের জলের প্রবলেম আসতে পারে। দেখবেন মেঝেটা হয়তো পুরোপুরি ফ্লাডেড হয়ে গেল, ঠিক আছে। তো ইন দ্যাট কেস কী করতে হয় না, আমাদের ওই জায়গাগুলোতে প্রপার গ্রাউটিং করে, ঠিক আছে, এবং সেই জায়গায় প্রপার ওয়াটারপ্রুফিং সিস্টেম করা খুব দরকার। এবং সেকেন্ডলি, যেখানে ওয়াটার টেবিল একটু হাই, সেই সব জায়গায় যদি আপনি ওয়াটারপ্রুফিং না করেন, তখন কিন্তু সাবস্ট্রাকচার ওয়াটারপ্রুফিং না করলে দ্যাট ইজ আ ক্যান্সার কেস। আপনি বিল্ডিং তৈরি করলেন, ক্যান্সার মানে কি আপনাকে ওটা পেন দিতেই থাকবে। সুতরাং সেই জায়গায় আগে আপনাকে ওয়াটারপ্রুফিং করে তবে আপনার বিল্ডিংয়ে সুপারস্ট্রাকচারে যাওয়া উচিত। ওটাই একটা প্রশ্ন হচ্ছিল না যে প্ল্যানিংটা কিভাবে ওয়াটারপ্রুফিং এর করা দরকার, ওটাই আমি বললাম যে একদম ফাউন্ডেশন লেভেল থেকে রুফ সবটাতেই প্ল্যানিং করতে হবে। এই জন্য আমরা বলি এটাকে যে B2R অ্যাপ্রোচ,
বেসমেন্ট টু রুপ অ্যাপ্রোচ, এটাই কিন্তু ডিজাইনের সিস্টেম। তো বেসিক্যালি আপনি রুপটাকে পরেও করতে পারবেন, কিন্তু আপনি ফাউন্ডেশন একবার হয়ে গেল, আপনি ওয়াটারপ্রুফিং করলেন না, আপনি কিন্তু পরে সেটাকে করাটা খুব ডিফিকাল্ট। কারণ সেখানে আপনাকে কংক্রিটটাকে মানে ইয়ে করে বার করা বা অ্যাফেক্টেড কংক্রিটটাকে বার করে নেওয়া, তারপরে সেখানে সাপোর্ট দেওয়া, এখনকার যেরকমভাবে ঘিঞ্জিভাবে বাড়িগুলো ডিজাইন হয়, ঠিক আছে, একটা বাড়িকে ফাউন্ডেশনে সাপোর্ট দিয়ে সেটাকে রেনোভেট করা, দ্যাট ইজ ভেরি ডিফিকাল্ট। তো সেই কারণের জন্যই আমাদের সবথেকে উচিত যে ফাউন্ডেশন ওয়াটারপ্রুফিংটা কিন্তু আগে সবথেকে ধ্যান দেওয়া আর কি। বেশ বেশ, আমাদের সঙ্গে আমাদের আরো একজন দর্শক রয়েছেন, তার সাথে একটু কথা বলে নেব। নমস্কার, আপনার নাম? হ্যালো, আমি তুলিকা বলছি, হ্যাঁ, নগর থেকে। বেশ, আপনার পুরো নামটা একবার বলবেন। তুলিকা ইন্দু। বেশ, আপনার প্রশ্ন? আমার প্রশ্ন হচ্ছে পাইপের গোড়া থেকে জল আটকাবার জন্য কি করব? ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে থাকুন, অতি অবশ্যই আপনার প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে। আমাদের আরও একজন দর্শক বিদ্যুৎ নস্কর সোনারপুর থেকে, তিনি প্রশ্ন করেছিলেন, এই যে আমরা ওয়াটারপ্রুফিং নিয়ে এতটা আলোচনা করছি, তারপরে বোধহয় প্রশ্নটা ভীষণ রেলেভেন্ট, যে নতুন বিল্ডিং আর পুরনো বিল্ডিং দুই ক্ষেত্রে ওয়াটারপ্রুফিংয়ের যে ব্যবস্থা সেটা কতটা আলাদা হওয়া উচিত? দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। একটা হচ্ছে আমি যাতে জল মানে নতুন বিল্ডিংয়ের ক্ষেত্রে আমরা দেখব যাতে জল ঢুকতেই না পারে সেইভাবে পুরো সিস্টেমটাকে ডিজাইন করা হয়। পেনিট্রেশন অফ ওয়াটার যেখানে জিরো হবে, জিরো তো হয় না প্র্যাকটিক্যালি, যাতে খুব কম হয়, হ্যাঁ মিনিমাল হয়। আর যেখানে আমরা পুরনো একটা বাড়ির ক্ষেত্রে অ্যাপ্রোচটা হবে সেখানে জলটা ঢুকে আসতে পারে, কিন্তু সেটাকে আমরা আটকানোর চেষ্টা করব। মানে একটা হচ্ছে ডিফেন্স করার মতো, আর একটা হচ্ছে অফেন্স পুরোপুরিভাবে, যে আমি ঢুকতেই দেবো না। আরেকটা হচ্ছে ঢুকে আসলে যাতে না পুরোটা আসতে পারে, কিছুটা আটকাতে পারি, যতটা বেশি আটকাতে পারি সেইটার চেষ্টা করা। এবং ওটা সবসময় পজিটিভ দিক থেকে হয়। নতুন বাড়ির ক্ষেত্রে যে অ্যাপ্রোচটা হয় সেটা হচ্ছে পজিটিভ দিক। পজিটিভ দিক কাকে বলে? যে দিক থেকে জলটা আসছে সেইটাকে আমরা আমাদের ইঞ্জিনিয়ারিং ভাষায় বলি পজিটিভ সাইড। আর যে দিকটায় জলটা এসে দেখা যাচ্ছে, মানে ধরা যাক আমার একটা জলা আমার এই হাতের এই পাশটায় যদি থাকে, এই দিকটায় যখন আসছে এটা নেগেটিভ সাইড হয়ে গেল, মানে জলটা এই দিক দিয়ে ঢুকছে, এটা হচ্ছে পজিটিভ সাইড। তো সেই পজিটিভ সাইডকে আমরা করতে পারবো যখন কনস্ট্রাকশনটা হচ্ছে, তখনই ওয়াটারপ্রুফিংটা। যেমন বেসমেন্ট বা ফাউন্ডেশন যেটা বললো, সেটা একবার হয়ে গেলে তো পরে করা খুব কঠিন। তো বেসমেন্টের যদি আমি পজিটিভ সাইডে মানে বেসমেন্টের আউটসাইড পোর্শনটায় যদি আমরা ওয়াটারপ্রুফিংটা খুব ভালো করতে পারি, তাহলে বেসমেন্টে কখনোই জল আসবে না। কিন্তু আমি একটা পুরোনো বেসমেন্ট যেখানে অলরেডি জল ঢুকছে, এই কাজ ওরা রেগুলারলি প্রচুর করে, দেখা যাবে নিচ থেকেও জল আসছে, সাইড থেকেও জল আসছে, হয়তো ওপর থেকেও জল আসতে পারে। অনেক সময় বেসমেন্টের ওপরে গার্ডেনিং বা কিছু করা থাকে, সেক্ষেত্রে ওই যে অ্যাপ্রোচটা যে আমি কি করে জলটাকে আটকাতে পারবো, কতটা পার্সেন্টেজে আটকাতে পারবো। এবং অনেক বেসমেন্ট থাকে যেখানে রীতিমতো পাম্প করে জল বার করতে হয়, তো সেইগুলো হচ্ছে এই দুটো আলাদা অ্যাপ্রোচ টোটালি। বেশ, আমাদের আরও একজন দর্শক তুলিকা ইন্দু বাটানগর থেকে প্রশ্ন করেছেন যে পাইপের গোড়া থেকে যে জল লিকেজ হওয়ার যে প্রবলেমটা কম বেশি অনেক বাড়িতেই দেখা যায়, এইটা আটকানো যাবে কিভাবে? এটা বেসিক্যালি আপনার যখন বাথরুম ওয়াটারপ্রুফিং বা কিচেন ওয়াটারপ্রুফিং হয় তখনই কিন্তু এটাকে সঙ্গে সঙ্গে টেক কেয়ার করতে হয়। এটা বেসিক্যালি কিছুই না, এটা যখন আপনি কাজটা করছেন তখন ওই জায়গাটা, পাইপের জায়গাটা যেখানটা দিয়ে পেনিট্রেশন হচ্ছে, ওইখানটা গ্রুভ কাটিং করে সেই জায়গাটাতে আপনি একটা ইপক্সি অ্যাডহেসিভ দিয়ে যদি একটু ভালো করে ননসিং গ্রাউট দিয়ে ওই জায়গাটাকে সিল করে দেওয়া। এটা আরেকটাও প্রবলেম হতে পারে, যেটা উনি বলেছেন পুরোটা ক্লিয়ার নয়, সেটা হচ্ছে যদি দেখা যায় যে পাইপটাই ফেটে গেছে বা পাইপের জয়েন্ট থেকে লিক করছে, সেক্ষেত্রে কিন্তু প্লাম্বার ডেকে পাইপটাকে চেঞ্জ করতে হবে বা পাইপের জয়েন্টটাকে ঠিক করতে হবে। বেশ বেশ, আচ্ছা, আমাদের আরও একজন দর্শক হোয়াটসঅ্যাপে প্রশ্ন করেছিলেন, উৎপল ভট্টাচার্য দক্ষিণ বারাসাত থেকে। এখন ওয়াটারপ্রুফিংয়ে সবচেয়ে বেশি কোন ধরনের মেটেরিয়াল ব্যবহার করা হয় বা কোনটা করা উচিত? দেখুন, সেটা তো ওয়াটারপ্রুফিং মানে কোন এরিয়ার জন্য আপনি করছেন সেটার উপর ডিপেন্ড করে। আমি প্রথমেই বললাম যে এটা এরিয়ার ওপরে আমরা মানে সিস্টেমটাকে ডিজাইন করি। তো আজকে সাপোজ যদি আমি বলি যে কোনো জায়গায় বেসমেন্ট হচ্ছে, সেই বেসমেন্টের জন্য দেখুন, বেসমেন্টের জন্য 3 ধরনের আমাদের BS 8102 আছে, বিটি স্ট্যান্ডার্ড 8102, তারা বলেই দিয়েছে, গাইডলাইন দিয়েছে যে 3 ধরনের ওয়াটারপ্রুফিং আমার লাগবে বেসমেন্টে। একটা হচ্ছে ব্যারিয়ার প্রোটেকশন, একটা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটেকশন, আর একটা হচ্ছে ড্রেন প্রোটেকশন। এই 3 ধরনের প্রোটেকশন আমার দিতে হবে, ঠিক আছে? তো এই 3 ধরনের প্রোটেকশন, যেমন ব্যারিয়ার প্রোটেকশনের ক্ষেত্রে হচ্ছে HDPE মেমব্রেন, ঠিক আছে? বা ধরুন আজকে যদি আমি
ভেতরের দিকে যদি বলি সেক্ষেত্রে ইন্টিগ্রাল কোটিং। আর থার্ড যদি হয় ড্রেন, যেটা একটা বেসমেন্টের নিচে, যে কোনো বিল্ডিংয়ে বেসমেন্টের নিচে একটা আন্ডার ড্রেন করাটা খুব দরকার, যাতে প্রপার ড্রেনিংয়ের ব্যবস্থা থাকে। ঠিক আছে, আবার সেক্ষেত্রে যদি আমি ওপরে আসি, স্ট্রাকচারাল ওপরে আসি, যদি পোডিয়াম থাকে, গার্ডেন থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা এখন এই মুহূর্তে পলিইউরিথিন মেমব্রেন যেটা হয় সেটা কিন্তু সব থেকে বেশি ইউজ হয়, কারণ এই মেমব্রেনটার ইলংগেশন খুব হাই, টেনসাইল স্ট্রেংথ একদম কংক্রিটের সঙ্গে প্রপার থাকে। ঠিক আছে, থার্মাল কন্ডাক্টিভিটিটা দুজনের মোটামুটি ইকুয়াল, সুতরাং কোনো স্ট্রেস ডেভেলপ হয় না, এবং এটার রুট রেজিস্ট্যান্স আছে। তার জন্য এর ওপরে যদি গাছ লাগাই, আমি প্ল্যান্টেশনও করি, তাহলেও কিন্তু কোনো প্রবলেম হওয়ার কথা নয়। আর এর পরে আমরা পলিইউরিথিনের পরে আমাদের সব থেকে আধুনিক যেটা, দ্যাট ইজ পলিইউরিয়া, যেটা হচ্ছে আমাদের পলিইউরিথিনেরও উপরে অক্সিডাইজড ফর্ম, সেই ফর্মটাকে ইউজ করা হয়। তো পলিইউরিয়া জেনারেলি ইউজ করা হয় যেগুলো আপনার ইনস্টিটিউট বা বড় ছাদ যেগুলো হয় সেই সমস্ত জায়গাতে, তো সেই সব জায়গাতে আমরা এগুলো ইউজ করি। বেশ, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্বে এসে পৌঁছেছি, আর এই খুব অল্প সময় আমাদের হাতে আর রয়েছে। তো আমি ছোট্ট করে আমাদের সঙ্গে যে বিশেষজ্ঞরা রয়েছে তাদেরকে বলবো একদম ছোট্ট করে যদি একটু টিপস দেওয়া যায় দর্শকদের জন্য, যারা এখনো তার স্বপ্নের বাড়ি নির্মাণ করেননি, সেই বাড়ি তৈরির কথা ভাবছেন, তাদের জন্য একদম ছোট্ট করে কিছু টিপস। দেখুন, ওয়াটারপ্রুফিং জিনিসটা কিন্তু এখনো পর্যন্ত আমাদের দেশে আমরা এখনো ভাবি যে এটা একটা অ্যাডিশনাল জিনিস। ঠিক আছে, এটাকে আমরা এখনো পর্যন্ত একটা ম্যান্ডেটারি জিনিস বলে ভাবি না। তো বেসিক্যালি কি হয়, এবং তারপরে আমরা একটা নিজের অনেক সঞ্চয়, অনেক কিছু মানে নিজেদের পয়সা খরচা করে আমরা একটা বাড়ি তৈরি করি, স্বপ্নের বাড়ি তৈরি করি। তারপরে দেখি যে না, সেই বাড়িটাতে আমার বসবাসযোগ্যই আমি করতে পারলাম না, আমার নিচে থেকে জল আসছে, আমার উপর থেকে ড্যাম্প আসছে, জিনিসগুলো দেখলেও জিনিসগুলো অন্যরকম হয়। কিন্তু আমরা যদি প্রপারলি প্রথম থেকে একজন এক্সপার্টের সাথে কথা বলে প্রপার ওয়াটারপ্রুফিং সিস্টেমটা ডিজাইন করতে পারি, এবং সেটার কস্টও কিন্তু খুবই কম, আপনার টোটাল স্ট্রাকচারাল কস্ট যেটা, তার হয়তো 0.7% কি 0.8% কস্ট আসে। তো সেইটুকু কস্ট দিয়ে, সেইটুকু অ্যাওয়ারনেস দিয়ে যদি আপনারা ওয়াটারপ্রুফিংটা করান, তাহলে কিন্তু দ্যাট উইল বি, মানে সেটা আপনাদের কাছে একটা, আপনারা যে নাইটমেয়ারটা পাচ্ছেন সেটাও আপনাদের কাছে আসছে না, এবং সেকেন্ডলি আপনাদের স্ট্রাকচারটা মাচ মোর ডিউরেবল হচ্ছে। তো আমি এটাই বলবো যে হ্যাঁ, ওয়াটারপ্রুফিংয়ের দিকটা আপনারা একটু মানে একটু যেটা সিরিয়াসলি চিন্তা করুন। হ্যাঁ, আমি যদি একটু ছোট্ট করে বলি, সেটা হচ্ছে যে প্ল্যানিংটা একদম প্রথম থেকেই করতে হবে। নতুন যদি বাড়ি আমরা একটা করি, তাহলে একদম প্ল্যানিংটা প্রথম থেকেই করতে হবে, এবং মার্কেটে যে যত রকম ওয়াটারপ্রুফিং কম্পাউন্ডগুলো আছে তার মধ্যে আমার জন্য যেটা সুটেবল সেটাকে আমাকে বাছতে হবে। এবং যে কথাটা আমরা পুরো আলোচনাটাতেই হয়তো মিস করে গেছি, সেটা হচ্ছে খুব ভালো অ্যাপ্লিকেটার, যিনি খুব ভালো ব্যাপারটাকে অ্যাপ্লিকেশন করবেন, মানে যন্ত্র এবং যন্ত্রী দুটোই ভালো হওয়া দরকার। কেমিক্যালটাও যেমন ভালো হতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ যিনি কেমিক্যালটা অ্যাপ্লিকেশন করছেন তারও তার ব্যাপারে নলেজটা থাকা দরকার। আর তার সঙ্গে আরও যেটা দেখা মানে দরকার, আমার মনে হয় আমাদের এই প্রোগ্রামটাকে আরো বেশি করে দেখা দরকার, তাহলে এমনি ওয়াটারপ্রুফিং এর কাজ অনেকটা হয়ে যাবে। একদমই, আমাদের বিশেষজ্ঞরা যেভাবে বিভিন্ন সমস্যাগুলোকে দর্শকদের কাছে এবং অবশ্যই আমাদের কাছেও তুলে ধরেন, যেভাবে সমস্যার সমাধানের কথা বলে দেন, সত্যি বোধহয় এই অনুষ্ঠান থেকে সেটার অনেকটাই তাই জানা যাবে। এবং স্বপ্নের বাড়ি নির্মাণ করার আগে অতি অবশ্যই ওঙ্কার বাংলার পর্দায় স্মার্ট নির্মাণ সঙ্গে চন্দ্রচূড়ের এপিসোডগুলো দেখে নেওয়া দরকার। আমাদের আজকের অতিথিদের অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ ধরে প্রখ্যাত নির্মাণ বিশেষজ্ঞ এবং চার্টার্ড ইঞ্জিনিয়ার চন্দ্রচূড় ভট্টাচার্য, এবং আরও একজন কনস্ট্রাকশনাল ইঞ্জিনিয়ার নীলমাধব দা। আপনাদের দুজনকেই ধন্যবাদ, অত্যন্ত ব্যস্ত শিডিউলের মধ্যে থেকে এতখানি সময় আমাদের জন্য এবং দর্শকদের জন্য দেওয়ার জন্য। আর দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা, স্বপ্নের বাড়ি সেটাকে টেকসই করতে হবে, তাই বাড়ি তৈরির আগে বিশেষজ্ঞদের পরামর্শ নিন, বিশেষজ্ঞদের কথা শুনুন। সবাই খুব ভালো থাকুন আর দেখতে থাকুন ওঙ্কার বাংলা। নমস্কার।